বৃথা ২ গল্পের শেষ অংশ। রাতের বৃষ্টির কারণে সকালের পরিবেশ সতেজ। বউ কথা কও বাড়িটির বাগানে সবুজ ঘাসের ওপর নিজের নরম পা ফেলল নিনিকা। ঘাস কিঞ্চিত ভেজা ভেজা, মাটির গন্ধে নিনিকার ভালো লাগছে। মাটির ঘ্রাণ নিতে নিতে সে গোলাপ গাছটার কাছে এসে দাঁড়ালো। টকটকে লাল গোলাপ ছিঁড়ে কানে গুজে দিল। বাগানে ব্যস্ত পায়ে প্রবেশ করলো ফারিন। নিনিকাকে তাড়া দিয়ে বলল, ভাবি জলদি আসো, তোমাকে রেডি হতে হবে তো, আম্মা যেতে বলেছে। নিনিকা ঘাড় ঘুরিয়ে তাকালো। কেন? ফারিন হাত টেনে নিয়ে যেতে লাগলো। বলল, আজ তোমার বউ ভাত ভুলে গেছ। নিনিকা নিজের বউ ভাতের কথা সত্যিই ভুলে গেছিল। সদর দরজা দিয়ে ঢুকে বলল, আমি তোমার ভাইয়াকে ডেকে তুলে দিয়ে তারপর তোমার রুমে যাচ্ছি। তবে ফারিন মাথা নাড়িয়ে চলে গেল। নিনিকা হাঁটার গতি বাড়িয়ে রুমে ঢুকলো। শুকিয়ে যাওয়া পাপড়ি ছড়িয়ে আছে বিছানা ও মেঝেতে। ধ্রুব বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। পরনের প্যান্ট কোমরের অনেক নিচে নেমে গেছে। ভেতরে অন্তবাস ছিল বলে রক্ষা। নিনিকা চোখ সরিয়ে নিয়ে নিজেকে ঠিকঠাক করে এগিয়ে এলো। নিচু কণ্ঠে ধ্রুবকে ডাকলো। পিট পিট করে চোখ মেলে ধ্রুব ঘুম জড়ানো গলায় প্রশ্ন করল, ডাকছো কেন মিসেস? আপনাকে এবার বিছানা ছাড়তে হবে। কিছু সময় পর বৌভাতের অনুষ্ঠান। ধ্রুব তড়িৎ গতিতে উঠে বসল। বেশি কি দেরি হয়ে গেছে? নিনিকা ঠোঁট চেপে হাসল। তেমন দেরি হয়নি, তবে আপনি যদি এখন ওয়াশরুমে না ঢোকেন তবে দেরি হয়ে যাবে নিশ্চিত। আপনি তাড়াতাড়ি ফ্রেশ হন, আমিও তৈরি হয়ে ফারিনের রুমে যাচ্ছি। কেমন? ধ্রুব নিনিকার হাসি লক্ষ্য করে নিজের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। প্যান্টটা কোনো রকমে জড়িয়ে আছে যেন। ধ্রুব দাঁড়ালেই খুলে পড়ে যাবে নিশ্চিত। ধ্রুবর কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। বিয়ের পরদিনই বউয়ের সামনে এভাবে নিজের মান সম্মান শেষ হয়ে গেল। যতই হোক তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা পুরোপুরি গভীর হয়নি। ততদিন তো নিজের মান সম্মান বাঁচিয়ে রাখা উচিত। একবার নিনিকাকে সম্পূর্ণ নিজের করে ফেললে এমন সম্মান বাঁচিয়ে চলতে হতো না আর। ধ্রুব গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। মনে পড়ল তার বউ বাসর রাতে ঘুমিয়ে পড়েছিল। নিনিকা উত্তরের অপেক্ষা করছিল। ধ্রুবকে অন্যমনস্ক হতে দেখে কাঁধে ধাক্কা দিল। আমি তবে যাই। ধ্রুব ভাবনা থেকে বের হয়ে মাথা কাত করে সায় দিল। নিনিকা দ্রুত গতিতে রুম ত্যাগ করল। ফ্রেশ হয়ে বউ ভাতের জন্য কেনা ছুট পরে ধ্রুব পরিপাটি হয়ে নিচে নামল। বউ ভাতে বাহিরের কেউ নেই, তাদের আত্মীয় স্বজনরাই শুধু। শেখ বাড়ি থেকে এখনো কেউ আসেনি হয়তো, তবে এসে যাবে কিছুক্ষণের মধ্যেই। ধারা ধ্রুবকে টেনে টেবিলে বসিয়ে দিলেন। তাড়াতাড়ি নাস্তা শেষ করো। ধারা ব্যস্ত ভঙ্গিতে হেঁটে চলে গেলেন। ধ্রুব আশেপাশে তাকিয়ে ফারিনকে খুঁজল। না পেয়ে মোবাইল বের করে কল দিল। রিসিভ করতেই বলল, তোর ভাবি খেয়েছে বনু। ফারিন ফটাফট উত্তর দিল, খেয়েছে। আমি রাখছি, তৈরি হতে হবে ব্রো। বাড়িতেই বিউটিশিয়ান এসেছে, মেয়েরা সবাই আগেই তৈরি হয়ে বসে আছে। নিনিকাও ফারিনি বাকি ছিল শুধু। ধ্রুব খেয়ে সাজানো সোফাতে বসল। সমুদ্র পাশে বসে কৌতুক স্বরে বলল, অনেক ক্লান্ত দেখাচ্ছে গুরু, রাতে কি বেশি পরিশ্রম করতে হয়েছে? না, চোখে ঘুম রয়ে গেছে।
সেই জন্যই এমন দেখাচ্ছে। হাঁটাহাঁটি করলে ঠিক হয়ে যাবে। উত্তর দিয়েই ধ্রুব চোখ গরম করে তাকালো। সমুদ্র দাঁত বের করে হাসছে। ধ্রুব চিবিয়ে চিবিয়ে বলল, আমার আগে বিয়ে করেছিস বলে নিজেকে খুব সব জানতা ভাবছিস নাকি? সমুদ্র মাথা নাড়ালো। অফকোর্স, আমি এক বাচ্চার বাপ হয়ে গেছি। শুধু গুরু, তোমার থেকে জানাশোনা বেশি থাকবেই। কি কি জানিস বল, শিখে নেই। সমুদ্র ভড়কে গেল। সত্যিই শিখবি, কিন্তু ওগুলো তো লাইভ না দেখলে শেখানো মুশকিল। ধ্রুব ঠাস করে একটা মারল। সমুদ্র কাঁদো কাঁদো স্বরে বলল, তুমি তো বললে শিখবে। বয়সে ছোট, ছোটর মতো থাক। সমুদ্র গালে হাত ঘষে বলল, মাত্র 1 বছরের ছোট আমি, বাট অভিজ্ঞতার। ধ্রুবর চোখে চোখ পড়তেই সমুদ্র থেমে গেল। ব্যস্ততা দেখিয়ে পালালো। ধ্রুব দীর্ঘশ্বাস ছেড়ে আরাম করে বসলো। ফারিন নিনিকাকে নিয়ে নিচে নামলো। দাঁড় করালো ধ্রুবর পাশে। ধ্রুব নিনিকাকে দেখে অনেক আগেই দাঁড়িয়ে গেছিল। পাশাপাশি হতেই স্বর্ণপর্ণে হাত চেপে ধরলো। নিনিকার বউভাতের শাড়ি সোনালি ও সাদা রঙের, মাথায় সাদা দোপাট্টা জড়ানো। ধ্রুব নাকে জ্বলজ্বল করা ডায়মন্ডের ছোট নাকফুলটা দেখলো। সিথির ছোট্ট টিকলিটাও তার কাছে সুন্দর মনে হলো। নাকি সুন্দরী বউয়ের অঙ্গে জড়িয়ে অলংকার শোভা ছড়াচ্ছে। শেখ বাড়ির সবাই উপস্থিত হলেন। মিথিলা মেয়েকে জড়িয়ে ধরে বসে রইলেন দীর্ঘক্ষণ। রমজান শেখ মেয়েকে আগলে বললেন, বাবার পছন্দের প্রতি আর কোনো সন্দেহ আছে মা? নেনিকা আর চোখে ধ্রুবকে দেখল, যে মিথিলার সাথে হেসে হেসে কথা বলছে। উত্তর দিল, মনে হচ্ছে পারফেক্ট কেউ। রমজান শেখ সন্তুষ্ট হলেন। মেয়ে জামাইয়ের সাথে ফটোশ্যুট করে তারা সরে গেলেন। দীর্ঘক্ষণ ফটোশ্যুট করার পর নেনিকা সোফায় শরীর এলিয়ে দিয়ে বসলো। ধ্রুব হাত বাড়িয়ে মাথাটা নিজের বাহুতে রেখে বলল, বেশি খারাপ লাগছে একটু। তনু আপার দেখা পাওয়া গেল তখন। হাই হিলের শব্দ তুলে এগিয়ে এসে বললেন, নিনিকা, আব্রাহামের যমজ ভাই কি অনুষ্ঠানে আসেনি? আমি তো জানি না আপা। তিনি ধ্রুবর দৃষ্টি আকর্ষণ করলেন, আপনার ক্যাপ্টেন আসেনি কেন? তার ছুটি শেষ, সেই জন্যেই আসতে পারিনি। তনু আপা মন খারাপ করে চলে গেলেন। ধ্রুব প্রশ্ন করল, মিডিয়া জগতের এই আপুটা ছাড়া আর কাউকে কি দাওয়াত করনি? করেছি, সবাই মুভির কাজে ব্যস্ত। ধ্রুব হঠাৎ কিছু মনে করার ভঙ্গিতে পকেট থেকে মোবাইল বের করে নিনিকার সামনে ধরল। তোমার মোবাইল, মিসেস। নাম্বারটা এবার ব্লক লিস্ট থেকে বের করবে না? নিনিকা ঠোঁট টিপে হাসল, আপনিই করুন না ধ্রুব। ধ্রুব নিজেই নিজের নাম্বারটা ব্লক লিস্ট থেকে বের করলো। অধিকারের সহিত নিনিকার ফেসবুক অ্যাকাউন্টে নিজের আইডি অ্যাড করে বিয়ের স্ট্যাটাস দিল। মোবাইল পকেটে পুরে আশপাশে তাকিয়ে হুট করে চেপে ধরল নিনিকার হাত। গালে পুরুষালী ঠোঁটের স্পর্শ এঁকে দিল। বরকনের খাওয়ার সময় এলো ধ্রুব। প্রথম ভাত তুলে নিনিকার মুখেই দিল। দিনটা হাসি খুশিতে কেটে গেলেও সন্ধ্যার পর নিনিকার চেহারায় আধার নামল। রমজান শেখ ও মিথিলা চলে যাচ্ছেন। নিনিকা স্থায়ীভাবে এ বাড়ির একজন হয়ে গেল। চাইলে শেখ বাড়িতে থাকতে পারবে সে, কিন্তু বিবেক, স্বামীর বাড়ি যে বিয়ের পর স্থায়ী ঠিকানা, সেটা তো নিনিকাকে মেনে নিতে হবে। মেহমান চলে যাওয়ার পর ফারিন মাহবুব নিজের শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে এয়ারপোর্টে রওনা হলেন। বাড়ির হইচই ভাব কমে গেল। সমুদ্র অবশ্য যাওয়ার আগে ধ্রুবর কানে ফিসফিস করে বলে গেছে, পরামর্শ তো নিলে না গুরু?
বছরের শেষে চাচা বানিয়ে দিও। সারাদিন পর শরীরের ক্লান্তি ভর করেছে, নিঝুমি ভাব চলে এসেছে। নিনিকা ফ্রেশ হয়ে বিছানায় শরীর এলিয়ে দিল। ধ্রুবর দেখা নেই, ফ্রেশ হয়ে কোথাও একটা চলে গেছে। বাহিরের অন্ধকার জানান দিচ্ছে রাত গভীর হচ্ছে। মানুষটা এখনো আসছে না কেন? নিনিকার অপেক্ষার প্রহর দীর্ঘ হলো। ঘড়ির টাইম রাত 11টায় গিয়েছে। ধরণী সাদা হয়ে আবার কালো হয়ে যাচ্ছে। প্রচণ্ড ঝড় উঠেছে। নিনিকার মনটা খারাপ হয়ে গেল। নিনিক বিছানা থেকে উঠে বারান্দায় দাঁড়ালো। টিপটপ করে পানি পড়ছে, ভিজিয়ে দিচ্ছে নিনিকার পরনের শুভ্র রঙের ওয়েস্টার্ন গ্রাউন্ডটা। উন্মুক্ত পায়ে বৃষ্টির পানি পড়তেই শরীর শিরশির করে উঠল। নিনিকা হাত বাড়িয়ে বৃষ্টি শুতে চাইল, মুখশ্রী উঁচু করে নিল। থুতনি বেয়ে জল গড়িয়ে পড়ছে গলায়। শুভ্র রঙের পাতলা গাউনটা ভিজে দেহের সাথে মিশে গেছে। স্পষ্ট হয়ে উঠেছে দেহের প্রতিটি ভাঁজ। নিনিকার ভেজা চোখগুলো গেইটের দিকে। জিপ গাড়িটি প্রবেশ করছে। নিনিকা চোখ সরিয়ে নিল। কোথাও একটা অভিমান চাপা পড়ে গেল। দ্রুত পায়ে বাড়িতে ঢুকলো ধ্রুব। শরীর ভিজে গেছে, ভেজা চুল কপালে লেপ্টে রয়েছে। নিজের রুমে প্রবেশ করতেই শূন্যতা অনুভব করলো। রুমের রানীর অনুপস্থিতি মনে ধাক্কা দিল। ধ্রুব ওয়াশরুম চেক করে দ্রুত পায়ে বারান্দায় এলো। অন্ধকার বারান্দার এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো কাউকে। অস্থির মন নিয়ে এগিয়ে গেল, জড়িয়ে ফেলল নিজের সাথে। নিনিকার নরম মোমের মতো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। শরীরে তীব্র কাঁপুনি। ধ্রুবর বুক কেঁপে উঠল। গায়ে হাত ডুবিয়ে জিজ্ঞেস করলো, ভিজেছ কেন? নিনিকা উত্তর দিল না। ধ্রুব অপেক্ষা না করে কাঁধে তুলে নিল, ছেড়ে দিল ওয়াশরুমে। আলমারি থেকে কাপড় বের করে এগিয়ে দিল, জলদি চেঞ্জ করে আসো। নিনিকা নড়ল না, আর না হাতে কাপড় নিল। ধ্রুব নীরব অভিমানীকে দেখল। হঠাৎ কাজ পড়ে গেছিল, এত দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। আমি দুঃখিত মিসেস। নিনিকা কোনো উত্তর দিল না। ধ্রুব অসহায় চোখে তাকাতেই থমকে গেল। এতক্ষণ খেয়াল করা হয়নি নিনিকার পরনের ওয়েস্টার্ন গাউনটা তার নজর কেড়ে নিল। বুঝে ফেলল সব কিছু। হাতের কাপড় ছুঁড়ে ফেলল এক কোণে, নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, মিসেসের অভিমান কিভাবে কমবে? নিনিকা নিজেকে ছাড়িয়ে নিল। ধ্রুব সর্বশক্তিতে নিজের সাথে চেপে ধরল। তাকাবে না ও মিসেস। নিনিকা তাকালো, তীব্র গতিতে টানল ধ্রুবর শার্ট। ধ্রুব তড়িঘড়ি করে নিজের শার্ট খুলল। বুকে দাঁত বসিয়ে থেমে থাকলো না নিনিকা। রক্ত বের করে তবেই ছাড়ল। ঠাস করে বন্ধ করলো ওয়াশরুমের দরজা। ধ্রুব বুকে হাত দিয়ে হতভম্ব হয়ে এখনো হাঁ করে তাকিয়ে আছে। নিনিকা চেঞ্জ করে শুভ্র রঙের টাওয়াল পরে বের হলো। হতভম্ব ধ্রুবকে পাশ কাটিয়ে ঢুকলো রুমে। ধ্রুব চেঞ্জ করে ঢিলে ঢালা ট্রাউজার পরে বেরিয়ে এলো। বুকের যে পাশে নিনিকা দাঁত বসিয়েছে সেখানে একটা হাত চেপে ধরে রাখা। ধ্রুব বিছানায় এসে দেখলো নিনিকা অলরেডি কাঁথা মুড়ি দিয়ে ফেলেছে। হাত বাড়িয়ে কাঁধ স্পর্শ করলো। আমি জানি তুমি ঘুমিয়ে পড়োনি। জবাব এলো না। ধ্রুব আর্তনাদ করে বলল, অনেক বেশি যন্ত্রণা দিয়েছ। দেখো কিরকম লাল হয়ে গেছে, তাকাও না একটু। ধ্রুব চেষ্টার কমতি রাখল না, কিন্তু নিনিকা তো নিনিকায় টু শব্দও করল না। ধ্রুব এবার রেগে গেল, জোর করে সরালো কাঁথা মুখের ওপর থেকে। দুহাত ছাড়িয়ে টেনে বসালো। জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল, বেশি বেশি করছো না? নিনিকা পুতুলের মতো মাথা রাখলো বালিশে। যা করার তাড়াতাড়ি করবেন, আমার ঘুম পেয়েছে। ধ্রুব ভাষাহীন চোখে তাকালো।
মেয়েটা তাকে শুধু ভুল বুঝে কেন? সে তো অভিমান ভাঙাতে এতক্ষণ চেষ্টা করেছে। অপমানে থমথমে মুখশ্রী নিয়ে ধ্রুব উঠে দাঁড়ালো, নিজের ব্যাগ বের করে জামা কাপড় ভরতে লাগলো। নিনিকা দেখেও যেন দেখলো না। আমি কি ঘুমিয়ে পড়বো তবে? ধ্রুব শার্ট ঢোকাতে গিয়ে থেমে গেল, মুখ তুলে তাকালো না, দৃষ্টি শুভ্র রঙের শার্টে রেখে বলল, ইচ্ছে। নিনিকা কাঁথায় নিজেকে প্যাকেট করে ফেলল। ধ্রুব ব্যাগ গুছিয়ে ঘরের ছোট্ট সোফাতে বসে রইল দীর্ঘক্ষণ। রজনী শেষ হতে চলল। নতুন তারিখ চলে আসার সময় হলো। মধ্যরাত পেরিয়ে ফজরের আজান কানে ভেসে এলো। এতক্ষণ মেজর ধ্রুবর শক্ত মুখশ্রী বিছানার দিকে ছিল। আজান কানে আসতেই তা সরে গেল। গোপনে ত্যাগ করলো দীর্ঘশ্বাস। চটজলদি নামাজ পড়ে গায়ে জড়ালো আর্মি ইউনিফর্ম, কোমরে শক্ত বেল্ট লাগিয়ে পায়ে বুট পরে হাতে তুলে নিল ক্যাপ। ধীরে পায়ে হেঁটে এলো নিনিকা। যে পাশে ঘুমিয়ে সেখানে হাত বাড়িয়ে কাঁথা সরালো মুখ থেকে, ঝুঁকে ঠোঁটের স্পর্শ দিল কপালে। ধ্রুবর বিচক্ষণ চোখ দেখলো লাল হয়ে যাওয়া চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। মনে মনে উচ্চারণ করলো, পাশানি, আমিও দেখব তোমার নির্লিপ্ততা, কঠোরতা কতদিন থাকে। তুমি অনুভূতি লুকিয়ে রাখো নিনিকা। বেশ, আমি অনুভূতি প্রকাশ করা ছেড়ে দিলাম। মুখে বলল, আসছি, নিজের যত্ন নিও, ভালো থেকো। ধ্রুব ব্যাগ তুলে নিল হাতে, দরজার সামনে গিয়েও ফিরে তাকালো। মনে মনে চাইলো একবার সে পিছু ডাকুক, বলুক যেও না। ধ্রুব যাবে না। অভিমানী মিসেসের কথা সে ফেলতে পারবে না। ধ্রুবর চাওয়া পূরণ হলো না। জিপ গাড়িতে বসে আবারও তাকালো বাগানের কাছের বারান্দার দিকে। কেউ কেউ নেই। ক্ষোভে স্পিড তুলে ছুটে চলে গেল গাড়ি নিয়ে, পেছনে ফেলে সব কিছু। ধ্রুবই সত্যিই কি ধ্রুব সব কিছু ফেলে যেতে পেরেছে দুদিনের বইয়ের জন্য? কি তার মন কেমন করেনি? নাস্তার টেবিলে খেতে বসেছে সবাই। দাঁড়া ছেলের রাগ ছেলের বাপের ওপর ঢেলে দিচ্ছেন। ফাহিম মাহবুব চুপচাপ খাচ্ছেন। ধারানিকার প্লেটে মাংস তুলে দিয়ে আফসোস করে বললেন, যেমন বাপ তেমন ছেলে। দুদিন হলো বিয়ে করেছে, বউ ছেড়ে চলে গেছে। বউয়ের থেকে চাকরি বড় তার। ফাহিম মাহবুব এ পর্যায়ে কথা বললেন, ওর ছুটি শেষ হয়ে যাওয়ার পথে ছিল, কিন্তু ও আমাকে বলেছিল ততদিনে নিজের ট্রান্সফারের ব্যবস্থা করতে চেষ্টা করবে। চট্টগ্রাম থেকে ঢাকাতে ট্রান্সফারের বিষয়েই তো কথা বলতে গতকাল বের হলো। আমাকে বলল, হয়ে যাবে, চিন্তা নেই। রাত পোহাতেই কি হলো বুঝতে পারছি না ধারা। হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, না হলে ও যেত না। নিনিকা সবে মুখে খাবার তুলতে চেয়েছিল, তার হাত থেমে গেল। ধ্রুব তবে গতকাল এজন্যই দেরিতে বাড়িতে ফিরেছে। নিনিকার বুকের ভেতর হাহাকার শুরু হলো। পাঁজরে কিছু একটা যেন খামচে ধরছে। কেন সে মানুষটাকে একবার কথা বলার সুযোগ দিল না? জিজ্ঞেস করতে পারতো, কেন দেরি হলো? নিনিকার চোখ জলে টইটুম্বর, চোখে ভাসছে দরজার সামনে দাঁড়ানো ধ্রুবর দিকে তাকানো। নিনিকা আর চোখে সবটাই যে দেখেছে। মন তখন চেয়েছিল ধ্রুবকে কষ্ট দিতে, তাকে অপেক্ষা করিয়ে বাইরে সময় কাটিয়ে আসার শাস্তি দিতে। ধ্রুবর চোখে কিছু একটার আকুতি ছিল, আশা ছিল। নিনিকার পাষাণ মন গলে নরম হয়ে ব্যথায় জর্জরিত হয়ে আন্দোলন করে বলছে, তুমি তাকে ফেরাতে পারোনি, তুমি পাষাণী। অভিমান করার অধিকার তোমার নেই। বুকে দাঁত বসিয়ে দেওয়ার পরেও ধ্রুব তাকে কিছু বলেনি। নিনিকা কিভাবে পারলো মানুষটাকে কষ্ট দিতে? নিনিকা খেয়াল করে দেখলো তাদের বিয়ের দিন সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে। একটু বন্ধ থাকে তো
একটু ঝরে, সকালে না হলেও বিকালে হবেই। সারাক্ষণই আকাশে কালো মেঘ থাকে। ধ্রুবর সাথে তার সাময়িক বিচ্ছেদটাও বৃষ্টির কারণেই হলো মনে হয়। নিনিকা ধ্রুবর অপেক্ষায় না, বারান্দায় বৃষ্টিতে ভিজত আর না, আর মনে অভিমান জন্ম নিত। ক্লান্তিতে সে যদি ঘুমিয়ে পড়তো তবে হয়তো এরকমটা হতো না। নিনিকা চুল বেঁধে শাড়ির আঁচল ঠিক করে উঠে দাঁড়ালো, চোখ ফেললো বিছানায়। তার স্বামী মহাশয় কপালে হাত রেখে ঘুমিয়ে পড়েছে কিনা বোঝা যাচ্ছে না, হতে পারে চোখ বন্ধ করে রেখেছে। তখন সবাই খাবার টেবিলে নাস্তা করে ধ্রুবকে নিয়ে কথা বলছিল। নিনিকা আফসোসে ভেসে যাচ্ছিল। ঠিক সেই সময়ই ধ্রুব ব্যাগ হাতে বাড়িতে ঢুকে হুট করে ধ্রুবকে দেখে নিনিকার কি হয়েছিল জানে না। সে সামনে গিয়ে দাঁড়িয়ে অবাক নাকি খুশি হয়ে জিজ্ঞেস করেছিল, আপনি সত্যিই এসেছেন? ধারা পেছন থেকে জিজ্ঞেস করছেন, তুই না চলে গেছিলি? ক্যান্সেল হয়ে গেছে বলেই রুমে চলে গেছিল। নিনিকা সেই থেকে রুমে বসে আছে। মানুষটা ইউনিফর্ম ছেড়ে বিছানায় শুয়ে পড়ল। একটাবার নিনিকাকে কিছু জিজ্ঞেসও করলো না। নিনিকা দীর্ঘশ্বাস ছেড়ে ধ্রুবর কোমরের কাছে বসলো, মাথা রাখলো পেটে, হাত দিয়ে জড়িয়ে ধরে রইল। ধ্রুবর কোনো হেলদোল নেই, যেন এটা স্বাভাবিক বিষয় বা নিত্যদিনের ঘটনা। নিনিকা মুখ তুলে অসহায় চোখে তাকালো। মানুষটা না তাকিয়েছে না, আর হাতটা কপাল থেকে সরিয়েছে। তবে কি সত্যিই ঘুমিয়ে পড়েছে? নিনিকা যে মুখে এত কিছু বলতে পারে না, এই যে তার ইচ্ছে করছে পাগলের মতো মানুষটার বুকে আশ্রে পড়তে, নিজের অনুভূতি জানিয়ে আবেগে কেঁদে ফেলতে। কি খুব ক্ষতি হয়ে যাবে? ধ্রুব কি নিনিকার অনুভূতিকে দাম দিবে? নিনিকা নিজেকে শাসালো, অবশ্যই দাম দিবে। মানুষটা তো সেটাই চায়। নিনিকা কিছু বলুক, স্বীকার করুক, কিন্তু নিনিকা পারে না কেন? অনুভূতি প্রকাশ মরে যাওয়ার মতো কঠিন লাগে কেন? কল্পনা করতেই তার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, নিজেকে হাঁপানির রোগী মনে হয়। নিনিকা নিজেকে লাল রঙের একটি শাড়িতে জড়িয়েছে, উদ্দেশ্য যেহেতু স্বামীর নাম ভাঙানো, তবে চেষ্টা তো করতেই হবে, আর সংকোচ নয়। নিনিকা সাহস সঞ্চয় করে বিছানার আরেক পাশে উঠে পড়ল, গলা পরিষ্কার করে। ও ধ্রুবর সাড়া পেল না। কপালের হাত সরিয়ে দিল সে। ধ্রুব ফট করে চোখ মেলে তাকিয়েছে। নিনিকা ঝড়ের গতিতে জড়িয়ে ধরল, মুখ লুকিয়ে ফেলল কাঁধে। নিজের অস্বস্তির ভার ধ্রুবর শরীরের দিয়ে আষ্টে পৃষ্ঠে ধরে রাখলো, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। অপেক্ষা করলো ধ্রুবর সাড়া পাওয়ার। অনেকক্ষণ হয়ে গেলেও ধ্রুবর গলা শুনতে পাওয়া গেল না। নিনিকা মুখ তুলে দেখলো ধ্রুব এক দৃষ্টিতে তাকিয়ে আছে, নির্বিকার মুখভঙ্গি তার। নিনিকা মনে মনে আহত হলো, কিন্তু তা পাত্তা দিল না। মানুষটার অভিমান ভাঙি ছাড়বে সে। আমার সাথে কথা বলবেন না মেজর? কোনো উত্তর নেই। নিনিকার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। জীবনে কখনো সে কারো কাছে এত আকুলতা প্রকাশ করেনি। তার মন কখনো এত ব্যাকুল হয়নি কারো জন্য। কিছু তো একটা বলুন, আমি আপনার কথা শুনতে চাইছি ধ্রুব। নিনিকা বরাবরই নিজেকে ভীষণ ধৈর্যশীল মেয়ে হিসেবে জেনে এসেছে। আজ এই মুহূর্তে নিজের ধৈর্য নিয়ে তার সন্দেহ হলো। দুহাতে আগলে ধরল ধ্রুবর মুখ, চোখে চোখ রেখেছে অথচ কোনো কথা না বলে পাথরের মতো চেয়ে আছে। এ কেমন শাস্তি? আজ বউ নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা আপনার, যাবেন না? ব্যাস, নিনিকার আর ধৈর্য নেই। কপাল গালে ঠোঁটের স্পর্শ এঁকে দিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরল। সে দেখবে মানুষটা কতক্ষণ নিজেকে ঠিক রাখতে পারে। ধ্রুবর জেদ আছে বলতে হবে। নিনিকাকে কাঁদিয়ে ছাড়ল। বেচারি পাশ ফিরে
ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এ কেমন স্বামী তার! বউয়ের চুমুতেও বিন্দুমাত্র নড়াচড়া করল না, যেন এটা স্বাভাবিক বিষয়। নিনিকা 100টা চুমু খেয়ে ফেললেও তাকিয়ে থাকা নিয়ম। ধ্রুব চোখ বন্ধ করে ধীর শ্বাস ছাড়ল। আচমকা নিনিকা আক্রমণ করল ধ্রুবর উপর। ধ্রুবর পরনের শার্ট ছিঁড়ে ছিন্ন ছিন্ন করে ফেলে দিল মেঝেতে। বুকের ওপর পা ছড়িয়ে বসে রইল নিনিকার নির্বিকার ভাবে। ধ্রুবর বুকে তোলপাড় চলছে, সর্বোচ্চ চেষ্টা করছে ঠিক থাকতে। নরম হওয়া যাবে না। শাড়ির আঁচলটা গড়িয়ে পড়ল মেঝেতে। নিনিকা মুখ এগিয়ে আনলো, চোখে চোখ রেখে স্বগোক্তি করল, আমি আপনাকে ভালোবাসি ধ্রুব। কিছুটা লজ্জা, কিছুটা অস্বস্তি নিয়ে নিনিকা মুখ লুকালো বুকে। অনুভব করলো একজোড়া হাত তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। কানে ভেসে এলো ধ্রুবর বলা সম্বোধন, আমার আদুরে মিসেস। দুপুরবেলা গোসল করে তৈরি হতে লাগলো নিনিকা। কানে ইয়াররিং পরতে পরতে দেখলো মানুষটা মেঝেতে পুশ-আপ দিচ্ছে। উন্মুক্ত শরীর ঘামে ভিজে একাকার। শরীরে নিনিকার দেওয়া বিশেষ মুহূর্তের চিহ্ন। নিনিকার শরীর গরম হয়ে গেল লজ্জায়। ঠোঁট চেপে আস্তে করে বলল, জলদি গোসল করে আসুন তো। কথাটা কানে যেতেই ধ্রুব উঠে দাঁড়ালো। পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকালো। নিনিকা তখন হাতে চুড়ি পরছে। ধ্রুব কেড়ে নিল সেগুলো, নিজ হাতে পরিয়ে দিয়ে আয়নায় চোখ রাখলো। নিনিকা ঠোঁট উল্টে বলল, জানতো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে তো। ধ্রুব গেল না, ঠোঁট কামড়ে হেসে বলল, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, চলো আবার শুরু করি। নিনিকার সাদা মুখটায় লাল আভার ছড়াছড়ি, টোকা দিলেই রক্ত বের হয়ে যাবে যেন। ধ্রুব আলতো করে টোকা দিল রক্ত জবার মতো ঠোঁটে। নিনিকা আর্তনাদ করে উঠল, এমনি জ্বলছে, আপনি আরো ব্যথা বাড়াচ্ছেন। ধ্রুব যেন আজ প্রতিজ্ঞা করেছে কোথাও যাবে না। নাছোড়বান্দার মতো নিনিকাকে শক্ত করে জড়িয়ে ধরে টেনে নিয়ে গেল বিছানায়। ফিসফিস করে বলল, আজ আমাদের কোথাও যাওয়া হচ্ছে না মিসেস। সেদিন বিকেলে খুব জোরে বৃষ্টি নামলো। হালকা ঠান্ডা অনুভব হতেই নিনিকা আরো ঢুকে যেতে চাইল বুকে। ধ্রুব কাঁথায় মুড়িয়ে ফেলল দুজনকে। ঘুমিয়ে পড়ল এক সমুদ্র প্রেম ও প্রেয়সীকে বুকে নিয়ে। সন্ধ্যাবেলায় ফারিন অদ্ভুত একটি কাজ করলো। ধ্রুবর কাছ থেকে নেওয়া নীরবের নাম্বারে ডায়াল করে ফেলল, কিন্তু তাকে আশাহত করে নাম্বার বন্ধ দেখালো। ফারিন নিজেকে সান্ত্বনা দিল, হয়তো কাজে থাকার কারণে মোবাইল অফ করে রেখেছে। রাতে খাওয়ার টেবিলে বসে ফারিনের গলা দিয়ে খাবার ঢুকছিল না। প্যাকেট হয়ে যাওয়া নিনিকা সেটা খেয়াল করে বলল, তোমার কি মন খারাপ? ফারিনের মন জড়ো বিষণ্ণতা। তার সত্যিই যে সর্বনাশ হয়ে গেছে সে বুঝতে পেরেছে। বাবাকে বলতে হবে কিছু একটা করতে। ভাবনা চিন্তার সাইডে রেখে সে জিজ্ঞেস করল, তোমার কি বেশি ঠান্ডা লাগছে ভাবি? একেবারে তো প্যাকেট হয়ে গেছ, কয়টা হুডি জড়িয়েছো বলো তো। নিনিকা প্রস্তুত হলো, তখনই ধ্রুব টেবিল কাঁপিয়ে হাঁচি দিল। ব্যাস, লজ্জায় নিনিকার মুখ নিচু হয়ে গেল। ধ্রুব দাঁত বের করে ফারিনের ওড়নায় নাক মুছে বলল, তোর ভাবি সন্ধ্যায় বৃষ্টিতে ভিজেছে, ওকে থামাতে গিয়ে আমাকেও ভিজতে হয়েছে। ডাহা মিথ্যা কথা, নিজেই জোর করে বারান্দায় নিয়ে বৃষ্টিতে ভিজিয়েছে। বলেছে রোমান্টিক ওয়েদারে রোমান্টিক বৃষ্টিতে না ভিজলে নিজেদের রোমান্টিক কাপল বলতে পারবো না। তখন গোধূলি বিকেল, বউ কথা কও বাড়িটির ড্রয়িং রুমে সবাই গোল হয়ে বসে আছে। মধ্যমণি হলো ফারিন। একটু আগেই অ্যাডমিশনের রেজাল্ট পাবলিশড হয়েছে।
আলোচনার বিষয় সেটাই। বিয়ের কয়েক মাস হয়ে গেছে। ধ্রুব ঢাকাতেই ট্রান্সফার হয়েছে, তবে বর্তমানে সে একটি মিশনের কাজে দেশের বাইরে অবস্থান করছে। কয়েক মাস আগে ফারিনের বার্থডের দিন ধারা পই পই করে বলেছেন ভালো ভার্সিটিতে যাতে চান্স হয়, না হলে ফারিনের কপালে দুঃখ আছে। হুমকিটি দেওয়ার কারণ আছে অবশ্য। ফারিনের পরিবর্তন হয়েছে, চোখের নিচের কালো দাগই তার প্রমাণ। গুলোমুলো মেয়েটি শুকিয়ে গেছে অনেক। ধারা মেয়ের পরিবর্তন লক্ষ্য করে বুঝেছেন শুধু অ্যাডমিশনের চিন্তা নয়, আরও কিছু একটার চিন্তা ফারিনের মনে রয়েছে। না হলে তার নাদুস নুদুস বাচ্চাটার এমন হাল হওয়ার কোনো মানেই হয় না। ধ্রুবর মতো ফারিনও পড়াশোনাতে অনেক ভালো, কিন্তু সবাইকে আশ্চর্য করে দিয়ে সেই ফারিন পাবলিকে চান্স পেল না। দুঃখে নয়, মেয়ের চিন্তায় ধারা আজকের এই মিটিং বসিয়েছেন। ফারিন চুপচাপ সবার মাঝে বসে আছে। ফাহিম মাহবুব গলা পরিষ্কার করে বললেন, সব সময় তোমার বন্ধু হতে চেষ্টা করেছি। তুমি যদি নিজের সমস্যাটা খুলে না বলো, তবে সমাধান হবে কিভাবে মা? ধারা বুকে আগলে নিলেন। তুই নির্ভয়ে সব বলতে পারিস, আমরা তো তেমন মা বাবা নই যে সন্তানকে বুঝবো না। বলো না মা, কি হয়েছে তোর? এ পর্যায়ে কথা বলল নিনিকা। তোমার ভাইয়া ফোন করেই তোমার কথা জিজ্ঞেস করেন। তুমি যে ভালো নেই সেটা বাতাসের সাথে ছড়িয়ে যাচ্ছে, তবুও কি চুপ করে থাকবে? ফারিন আহ্লাদে অভিমানে ঝরঝর করে কেঁদে ফেলল। ফারিন মাহবুবকে জড়িয়ে ধরে বলল, বাবা, ক্যাপ্টেন নীরব আমাকে প্রত্যাখ্যান করেছে। ফাহিম মাহবুব অবাক হয়ে গেলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। তুমি তাকে অনুভূতি জানিয়েছিলে? মাই গড! ধারা কটমট চোখে বাপ মেয়ের দেখছেন। এটা তবে তোমার মেয়ের প্রেমের কাহিনী। আমি আরও কত কি ভেবে দিশেহারা হয়েছি। যেমন বাপ তেমন মেয়ে, দুজনেই সারা জীবন জ্বালিয়ে মারল। ফাহিম মাহবুব ধমক দিতে গিয়েও দিলেন না। ফারিনকে কান্না থামিয়ে শান্ত হয়ে বসতে বললেন। ফারিন শান্ত হয়ে বলতে শুরু করলো, কয়েক মাস আগের ঘটনা। ভাইয়ার থেকে ক্যাপ্টেন নীরবের নাম্বার নিয়েছিলাম আমি। তাকে ফোনও করেছি। দু একদিন বন্ধ পাওয়ার পর একদিন ফোন ঢুকে তিনি রিসিভ করেন। আমি নিজের পরিচয় দেওয়ার পর কেন ফোন করেছি জানতে চান। আমি তাকে নিজের অনুভূতি জানালে তিনি আমাকে মুখের উপর প্রত্যাখ্যান করেন। বাবা, ফারিনের কষ্টে ঠোঁট ফুলে যাচ্ছে। ফাহিম মাহবুবের বুক হাহাকার করলো। তোমাকে বলেছিলাম বাবাকে তোমার অনুভূতি জানাতে, মাই চাইল্ড। বাকিটা না হয় আমরা বড়রা পারিবারিকভাবে এগিয়ে নিয়ে চেষ্টা করতাম। হুট করে কেউ তো কাউকে পছন্দ করতে পারে না। তুমি নীরবকে পছন্দ করো, কারণ তুমি তার মধ্যে পছন্দ করার মতো কিছু পেয়েছো। নীরব তোমাকে চিনেই না ভালো করে, সেখানে তো তোমাকে প্রত্যাখ্যান করবে, সেটা স্বাভাবিক বিষয়। এর জন্য কেঁদে কেটে নিজের এমন হাল করতে হবে কেন? অ্যাডমিশন দিলে কষ্ট করে, অথচ কষ্টের ফল পেলে না। ফারিন কানে কানে ধারাকে লুকিয়ে বলল, আমি পরীক্ষার হলে গিয়ে সব ভুলে গিয়েছিলাম বাবা, কিন্তু বিশ্বাস করো সব কমন পড়েছিল। সেটা আমার টাইম শেষ হওয়ার পর মনে পড়েছে। তাই মাহবুব অবাক হচ্ছেন শুধু। ভাবলেন এ বিষয়ে শীঘ্রই কিছু ব্যবস্থা নিতে হবে। তার আহ্লাদী মেয়েটা কষ্ট সহ্য করতে পারে না। এই কয়েক মাস যে মনে মনে এত সব পুষে রেখেছে সেটা ভেবেই তিনি বিস্মিত হচ্ছেন। তোমার মেয়েকে প্রাইভেটে ভর্তি করে এসে যাও, পড়াশোনা তো আকাশে তুলে বসে আছে। ধারা রাগ দেখিয়ে উঠে গেলেন। ফারিন ঠোঁট ফুলিয়ে বলল, আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব বাবা। ফাহিম মাহবুব দীর্ঘশ্বাস গোপন করলেন। দরকার নেই মা, প্রাইভেটে পড়তে তো আপত্তি নেই তোমার, তবে 1 বছর নষ্ট করার কোনো মানে হয় না। তাছাড়া ক্যাপ্টেন সাহেবকে বিয়ে করতে তাড়াতাড়ি বড় হতে হবে না।
ফারিনের চোখ মুখ উজ্জ্বল হলো। নিনিকা হেসে ফেলল। তার শ্বশুর বাড়ির সবাই এত চমৎকার। রুমে এসে নিনিকা ধ্রুবর নাম্বারে ডায়াল করলো। না বন্ধ দেখাচ্ছে। ধ্রুব নিজ থেকে ফোন না দিলে নাম্বারটা সারাক্ষণ বন্ধই থাকে। নিনিকা রুমের ডিভানে পা ছড়িয়ে বসলো। কত মাস হলো মানুষটাকে সে দেখে না। নিনিকা এখন সাংসারিক হয়ে গেছে। বিয়ের আগের রাতের মিটিংটা ছিল অনেক গুরুত্বপূর্ণ। ধ্রুব সহ সবাইকে সেটা জানানো হয়েছে। বিয়ের পর নিনিকা সোশ্যালে স্ট্যাটাসও দিয়েছে এই বিষয়ে। সে সিনেমা জগৎ থেকে সরে এসেছে। এসবের প্রতি তার আর কোনো টান নেই। ধ্রুব যখন জেনেছিল তখন বুঝিয়ে বলেছিল নিনিকা চাইলে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবে। ধ্রুব কোনো বাধা দিবে না। কিন্তু নিনিকার মন মানতে নারাজ। সিনেমাকে সে কখনো লাইভ বানায়নি। শখ শেষ হয়ে গেছে তার এখন, শখ সংসার করা। সে মন প্রাণ দিয়ে সেটাই করছে। প্রথম প্রথম একটু অসুবিধা হয়েছে, এখনো হয়। অনেক সিনেমার অফার আসে। নিনিকা সংসার করার ফাঁকে শেখ বাড়ির বিজনেসটাও দেখছে। পুরো দমে সে অফিস করছে না। তবে মাঝে মধ্যেই রমজান শেখ তাকে গুরুত্বপূর্ণ মিটিংয়ে উপস্থিত করান। বিয়ের আগের নিনিকা ও পরের নিনিকার মধ্যে এই হলো তফাৎ। নিনিকা আলমারি থেকে ধ্রুবর শার্ট বের করলো। শরীরে জড়িয়ে নাক টেনে গন্ধ নিল। সে সব কিছুতে ধ্রুবর অভাব বোধ করছে। মানুষটাকে মারাত্মকভাবে মিস করছে। তবে দেশে ফিরবে সেটা অজানা। মিশন শেষ হওয়ার নির্দিষ্ট কোনো সময় বলেনি ধ্রুব। তবে মানুষটা যে বেশ পরিশ্রমী ও সাহসী সেটা মানতে হবে। মিশনে যাওয়ার পর একেবারেই ভিডিও কলে দেখেছে নিনিকা, তারপর আর দেখেনি। মানুষটা কি প্রতিদিন একবার করে ভিডিও কল করতে পারে না? এই যে নিনিকার চাতক পাখির মতো পথ চেয়ে থাকে, সেটা কি মানুষটার অজানা? মানুষটা সব বোঝে। নিনিকাকে আগাগোড়া বোঝার ক্ষমতা স্বামী নামক পুরুষটা কিভাবে যেন আয়ত্ত করে ফেলেছে। কিছু করতে চাইলেও নিনিকা ধরা পড়ে যায়। দুদিন আগের ঘটনা। নিনিকা মাথা ঘুরে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে। কপালের সাইডে একটু লেগেছিল তার। ধ্রুবর থেকে লুকাতে চেষ্টা করতে গিয়ে পড়েছিল বিপদে। নির্লজ্জ লোক বলেছিল, হিসেব অনুযায়ী আমি তো কয়েক মাস হলো তোমার কাছে নেই। মাথা ঘুরে পড়ে যাওয়ার রিজন তবে কি হতে পারে? নিনিকা লুকিয়ে না রেখে শেষমেশ বলেছিল প্রেশার লো হয়ে যাওয়ার কথা। ফারিনকে নিয়ে বাইরের ছোট ফুচকা খাওয়ার পর থেকেই তার কেমন একটা লাগছিল। হয়তো ওগুলো ভালো ছিল না। ধ্রুব সব শুনে শাসনের স্বরে বলেছে, ফুচকা খেতে হলে রেস্টুরেন্টে যাবে, নয়তো বাড়িতে বানিয়ে খাবে। খবরদার রাস্তাঘাটের খোলা খাবার খাবে না। আমি যদি এসে আবার সুস্থ স্বাভাবিক বউকে ফিরে না পাই তবে তোমাকে শাস্তি দেব। নিনিকার ঠোঁটে হাসি। ধ্রুবকে মনে করে মিটিমিটি হাসছে সে। তখনই রুমে ঢুকলো ফারিন। নিনিকাকে হাসতে দেখে বলল, ভাইয়াকে মনে করে হাসছো নাকি ভাবি? নিনিকা আগের থেকে এলোমেলো হয়েছে। গাল দুটোই গোলাপি আভা সারাক্ষণ। লজ্জা পেলে তা যেন আরো স্পষ্ট হয়। ফারিন ঠোঁট চেপে হেসে বলল, আমি তবে সত্যি বলেছি, তুমি ভাইয়াকেই ভাবছিলে। ধরা পড়ে নিনিকা লজ্জা ভুলে হেসে ফেলল। চোখের সামনে হেসে উঠল ধ্রুবর চমৎকার হাসি খুশি মুখশ্রী। তখন শীতের প্রকোপে কাঁথার নিচ থেকে বের হওয়ার অবস্থা নেই। ডিসেম্বর মাস। আচমকা কি থেকে কি হলো ফারিন জানে না। নিজের কাঙ্ক্ষিত মানুষের সাথে বিয়ে হয়ে গেল তার। মনে তখন জমেছিল তীব্র অভিমান। প্রত্যাখ্যান করা পুরুষ তাকে বিয়ে করলো কেন সেটা সে জিজ্ঞেস করেছিল বাসর রাতে। নীরব নিতান্তই সহজ কণ্ঠে বলেছিল, আমি কখনো প্রেম করিনি বা ইন্টারেস্ট পাইনি বলতে পারো। বিয়ে যদি করি তো করব। এর আগে অনেক প্রপোজাল রিজেক্ট করেছি,
আর সবার মতো তোমাকেও আমি রিজেক্ট করেছি। আজ আমার সব করার টাইম নেই, আমি ব্যস্ত মানুষ, চাকরির বাইরে পুরোটা সময় ফ্যামিলির জন্য বরাদ্দ রাখি। প্রেম কাহিনী মানে এই না যে আমি প্রেম করব না, আমি সব সময় চেয়েছি যে আমার বউ হবে, তার সাথেই প্রেম করব। ধরো আমি তোমার সাথে প্রেম করলাম, কিন্তু তুমি আমার ভাগ্য ছিলে না বলে আমাদের বিয়ে হলো না। তখন শুধু শুধু দুজনের চরিত্রে একটা দাগ লেগে যাবে না? তাছাড়া মানসিক কষ্ট তো আছেই, সেই জন্য আমি সবসময় সহজ পথ অবলম্বন করি। বিয়ের আগে তোমাকে আমি কোনো চোখেই দেখিনি, তবে বিয়ের পর তোমাকে আমি অবশ্যই প্রেম ও এক বুক ভালোবাসা নিয়ে দেখেছি। আমার বুকের সবটুকু ভালোবাসা আমার স্ত্রীর জন্য। ব্যাস, ফারিনের অভিমান কোথায় যে পালিয়ে গেল সে জানে না, শুধু জানে সে সেদিন নীরবের বুকে মাথা রেখে অনেক কেঁদেছিল। শুদ্ধ পুরুষকে পেয়ে ভালোবাসার পাওয়ার আনন্দে তার শরীর কাঁপছিল। তারপর চলে গেছে 2 বছর। আজ বিয়েবাড়ি জমজমাট, নায়ক আব্রাহাম খান নিজের সেই প্রেমিকাকে বিয়ে করবে। কমিউনিটি সেন্টারে বিশাল আয়োজন, মিডিয়া থেকে শুরু করে বহু মানুষের পা পড়ছে সেখানে। ফারিন আত্মীয় স্বজনদের সাথে কথা বলার ফাঁকে বারবার গেটের দিকে তাকাচ্ছে। নীরব এগিয়ে এসে বলল, কিছু খুঁজছ? ভাইয়া এখনো আসছে না কেন? নীরব লম্বা শ্বাস ছাড়ল, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল ফারিনের উঁচু পেট, চেয়ারে বসিয়ে বলল, এসে পড়বে, তুমি বসে থাকো, আমি তোমার জন্য ঠান্ডা পানীয় নিয়ে আসছি কেমন? ফারিন মাথা নাড়ালো। নীরব চলে যেতেই কমিউনিটি সেন্টারের গেট দিয়ে ঢুকলো একটি জিপ গাড়ি। নেমে এলো নিনিকা ও ধ্রুব। ধ্রুবর কোলে মোমের মতো একটি রাজপুত্র। ফারিন মূলত সেই রাজপুত্রের জন্য অপেক্ষা করছিল। অবিকল বাবার মতো চেহারা ও মায়ের মতো গায়ের রং পেয়েছে রাজপুত্রটা। নিনিকা ফারিনকে জড়িয়ে ধরল। ধ্রুবর কোলে বসা রাজপুত্র তখন পিটপিট করে তাকিয়ে নিজের ফুপিকে দেখছে। ধ্রুব নিজেকে বলল, দিব্য, ফুপুকে হাই বলো বাবা। দিব্য তার আধো আধো স্বরে বলল, হাই ফুফু। ফারিনের চোখ ছলছল করে উঠল, হাত বাড়িয়ে নিতে চাইল কোলে। নিকা আটকে উঠল, একদম না, তোমার পেটে আঘাত লাগবে, ও অনেক দুষ্টু। দিব্য নিজের নামে বদনাম শুনে রাগ করলো কিনা বোঝা গেল না। ধ্রুব ছেলে ও বউকে নিয়ে বাকিদের সাথে কথা বলতে গেল। সিনেমা জগতের অনেকেই আজ উপস্থিত, সবাই নিনিকাকে পেয়ে আপ্লুত। ধ্রুব ফিসফিস করে বলল, দিব্য আমার কাছে থাকুক, তুমি আড্ডা দাও। নিনিকা হেসে মাথা নাড়ালো। ধ্রুব ছেলেকে নিয়ে এদিক সেদিক হাঁটছে। সোজা স্টেজে দেখা বউকে দেখে দিব্য জিজ্ঞেস করলো, বউ পাপা বউ? ধ্রুব হেসে বলল, বউ বাবা, তোমার আব্রাহাম আঙ্কেলের বউ। দিব্য হাততালি দিল। বরসাজা আব্রাহাম দিব্যকে টেনে নিয়ে এলো কোলে। নিজেদের মাঝখানে বসিয়ে দিতেই দিব্য বাবার দিকে হাত বাড়িয়ে দিল। আব্রাহাম মুখ গোমড়া করে বলল, একটু বসো দিব্য বাবু, কয়েকটা ফটো তুলে নেই কেমন? দিব্য বসতে নারাজ, সে হাত বাড়িয়ে আছে তখনও। ধ্রুব হেসে একপাশে সরে দাঁড়িয়েছে। দিব্য রেগে গেল, ছোট্ট গলার স্বরে চিৎকার করলো মা বলে। নিনিকা তৎক্ষণাৎ ছুটে এলো। দিব্যর চেহারা কাঁদো কাঁদো প্রায়। মাকে দেখে হামলে পড়ল বুকে, ঠোঁট ফুলিয়ে বাবাকে দেখিয়ে বলল সে বাবার ওপর রাগ করেছে। নিনিকা মিথ্যা চোখ রাঙানো ধ্রুবকে বলল, তোমাকে মারবো। ধ্রুব হাত বাড়ালো, দিব্য মুখ ঘুরিয়ে নিল। হঠাৎ সে যাবে না। নিনিকা হেসে ফেলল, কেন একা বসিয়েছিলে? তুমি কোল থেকে নামালেই
ও রাগ করবে জানো না। ধ্রুব টেনে টুনে ছেলেকে কোলে নিল। দিব্য গাল ফুলিয়ে তখন মুখ ফিরিয়ে রেখেছে। ধ্রুব মুখে আদর দিল, আহ্লাদ নিয়ে কথা বলল। দিব্য একসময় হেসে ফেলেছে। দিব্য নিনিকাকে নিচু স্বরে বলল, তোমার ছেলে তোমার মতোই অভিমান করে মিসেস। নিনিকা নাক ফুলিয়ে বলল, আমার তোমার মতো যে রাগ করে সেটা। ধ্রুব ঠোঁট চেপে হেসে ফেলল, তোমার মতো যে দিও, তোমার মতো গোমরামুখ। ধ্রুব শব্দ করে হাসল। দিব্য মা বাবাকে দেখছে। নিনিকা ছেলেকে দেখিয়ে বলল, দেখো কিভাবে মুখ গোমরা করে তাকিয়ে আছে। দিব্য তখনই হাত বাড়ালো। নিনিকা কোলে নিল না, চেয়ারে বসে বলল, বাবার কোলে থাকো। মা শাড়ি পরেছি, তোমার শরীরে ঘষা লাগলে সমস্যা হবে সোনা। দিব্য মানতে নারাজ, সে মায়ের কোলে যাবেই। নিনিকা নিজের শাড়ি দেখালো, ধ্রুবকে বলল, ওকে নিয়ে আশেপাশে হাঁটাহাঁটি করো তো, দেখো শাড়িতে ওর সমস্যা হবে না। ধ্রুব পড়ল মহাবিপদে। দিব্য নাছোড়বান্দার মতো তাকিয়ে আছে। ধ্রুব এক পা বাড়ালেই সে চিৎকার করে কেঁদে উঠবে। সে মায়ের কোলে যাবেই যাবে। ধ্রুব অগত্য নিনিকার পাশে বসলো, নিজের কোলে রেখেই বলল, নাও, তোমার মায়ের পাশে বসেছি। দিব্য নরম আদরে দৃষ্টিতে তাকিয়ে হাত বাড়িয়ে আছে। নিনিকা কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কিন্তু কেঁদে ফেলবো ধ্রুব, ও এভাবে তাকালে আমি ফিরবো কিভাবে। ধ্রুব দিব্যকে তুলে নিনিকার কোলে দাঁড় করিয়ে দিল, ধরে রেখেই বলল, হাত বাড়িয়ে জড়িয়ে ধরো, তবে চেপে নয়, তাহলে ঘষা লাগবে না। আমি ধরে রেখেছি ওকে। দিব্য নিজের মুখের লালা লাগিয়ে দিল গালে। নিনিকার মেকআপ ওয়াটারপ্রুফ হওয়ার সমস্যা হলো না। ছেলেকে আদর দিয়ে ফিরিয়ে দিল। দিব্য আবারও মুখ গোমরা করে তাকিয়ে আছে। খাবার টেবিল থেকে বের করে বসা স্টেজে সোজাসুজি। দিব্যকে টেবিলের উপর বসিয়ে দিল ধ্রুব। নিনিকার ছেলের কোমরে হাত জড়িয়ে রেখেছে। বর কনেকে দেখিয়ে বলল, দেখো বাবা সুন্দর না। দিব্য মাথা নাড়ালো, বউ। ধ্রুব হেসে বলল, বউ, তোমার আব্রাহাম আঙ্কেলের বউ। দিব্য জোরে বলল, বউ। নিনিকা ধ্রুবকে চোখ রাঙিয়ে বলল, হ্যাঁ সোনা বউ, পাশেরটা বর, বুর। ধ্রুব শুধরে দিল, বর। দিব্য এবার চিৎকার করে কেঁদে ফেলল। দিব্যকে দেখিয়ে মারতে বলল। নিনিকা ঠাস করে কাঁধে থাপ্পড় দিল, দেখো তোমার বাবাকে শাস্তি দিয়েছি। দিব্যর ঠোঁটে হাসি। ধ্রুব নাক ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। সেটা দিব্যর ভালো লাগলো না। ডাকলো, বাবা। ধ্রুব তাকাতেই সে ছোট ছোট দাঁত দেখিয়ে হাসলো। ধ্রুব জাপটে ধরল, নাক ঘষে বলল, দিব্য কি বর বউ দেখবে। দিব্য মাথা কাত করে সায় জানালো। ধ্রুব আলগোছে এক হাত দিয়ে চেপে ধরল নিনিকার কোমর। ছেলের উদ্দেশ্যে বলল, তোমার মা বউ, আমি বর। দিব্য হাততালি দিল, মা বউ, বাবা বুর। নিনিকা কিশোরীদের মতো খিলখিল করে হাসলো। ধ্রুব কানের কাছে মুখ নিয়ে নিচু কণ্ঠে বলল, তুমি বউ, আমি তোমার বর, মাই লাভলি মিসেস। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।